ব্যাপক প্রচার প্রচারণা করেও প্রধানমন্ত্রী তারেক রহমান তার চীন সফর শেষে শূন্য হাতে বাড়ি ফিরেছেন। প্রপাগান্ডাহীন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এই আলোচনায় আপনাদের স্বাগতম। দেখুন, তারেক রহমান সাহেব এবং প্রেসিডেন্ট শির মধ্যে আলোচনা হয়েছে। তিনি সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, আরো কিছু মন্ত্রী তার সাথে এসে দেখা করেছেন এবং সফরটার চূড়ান্ত পর্যায়ে 16 পয়েন্টের একটা জয়েন্ট কমিউনিকে বা ঘোষণাপত্র বা পাবলিক স্টেটমেন্ট বলতে পারেন, সেটা প্রকাশ পেয়েছে এবং তারেক রহমান সাহেব যথারীতি দেশে ফিরেছেন। আমরা যদি দেখি এই 16 পয়েন্টের ঘোষণাপত্র বা জয়েন্ট কমিউনিকেতে এর প্রথম 2-3টা তো তারা বিদেশে গেছেন, কে কে গেলেন, কি কোনটা মিটিং করলেন, এগুলো এখানে যদি আমরা ভালোভাবে পড়ি, আমি কয়েকবার পড়েছি, বোঝার চেষ্টা করেছি এই জয়েন্ট কমিউনিকে, আমি সেখানে 2-3টা জিনিস পেলাম যেটা আপনার আলোচনা করা যেতে পারে। একটা হলো যে চীন প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুশি করার জন্য কিছু সুন্দর সুন্দর কথা বলেছে, তার বাংলাদেশ ফার্স্টের প্রশংসা করেছে, যদিও এটা ভারতের বিরুদ্ধে তির্যক একটা মন্তব্য হিসাবে ধরা যেতে পারে। তারপর ইলেকশনের কথা বলা হয়েছে। ইলেকশন নিয়ে, তারেক রহমান সাহেবের ইলেকশন নিয়ে আমাদের আসলে অনেক কথা বলার আছে। এগুলো হলো তারেক রহমান সাহেবকে খুশি করা। এই পয়েন্টগুলোর অবদান বলতে পারেন বাংলাদেশে চীনের যে রাষ্ট্রদূত আছে, সাধারণত যেটা হয়ে থাকে, তার যাতে বাংলাদেশে অবস্থানটা প্রীতিদায়ক হয় সেই জন্য তিনি কন্ট্রিবিউট করেছেন এই জয়েন্ট কমিউনিকেতে। আরেকটা জিনিস দেখলাম যে সেখানে, এটা আগেও বোধহয় বলা হয়েছে যে 2+2 ডিপ্লোমেসিটা তারা এক্সপ্লোর করবেন। 2+2 কি, এটা আমরা ভারত এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে খুব ভালো দেখি যে প্রতি বছর ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রীরা একটা বৈঠক করেন, এক বছর ভারতে, এক বছর মার্কিন যুক্তরাষ্ট্রে। এটা 2+2 ডিপ্লোমেসি। এইটা করা যায় কিনা সেই ব্যাপারটা দুই দেশ খতিয়ে দেখবে, এই কথা বলা হয়েছে জয়েন্ট কমিউনিকেতে। তারপরে আরেকটা জিনিস আছে যেটা আসলে আলোচনা না করলেও চলে, সেটা হলো যে বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাস করে, বাংলাদেশ তাইওয়ানের এক্সিস্টেন্সে বিশ্বাস করে না। এইটা আসলে সারা পৃথিবীর নিয়ম, এমনকি যুক্তরাষ্ট্রেরও নীতি, ইন্টারপ্রিটেশনে ভিন্নতা আছে। সুতরাং এইটাকেও এটা ব্যাপক বড় একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়েছে এই জয়েন্ট কমিউনিকেতে। এটা তারেক রহমান সরকারের চীনকে খুশি করার একটা প্রয়াস, কিন্তু এটা আমাদের বাংলাদেশের সব সরকারের নীতি হলো এক চীন নীতি। এর বাইরে ব্যবসা বাণিজ্য নিয়ে অনেকগুলো কথা আছে। তারপর তিস্তা নিয়ে একটা কথা আছে যে তিস্তাতে চীন তার সীমিত আকারে সহযোগিতা করবে। এটা মোটামুটি পুরো একটা শিফট হয়ে গেল চীনের তরফ থেকে। আমরা যেটা দেখেছিলাম যে বাংলাদেশের মৌলবাদীরা এটা চাচ্ছিল যে চীন তিস্তা প্রকল্প, তারেক রহমানের সরকার তিস্তা প্রকল্পটা চীনের হাতে দিয়ে দিক, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করুক, তারপরে চীন বাংলাদেশের হয়ে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করুক, পারমাণবিক যুদ্ধ হয়ে যাক এবং ইন্ডিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হোক। এটা হলো মোটামুটি বাংলাদেশের মৌলবাদীদের অবস্থান এই তিস্তা প্রকল্পে। আপনারা যদি খেয়াল করেন, এই তারেক রহমান সরকারের ভিজিটের আগে শাহেদুজ্জামান নামে উন্মাদ যে নৌকা করে পাকিস্তান থেকে বাংলাদেশে পারমাণবিক বোমা আনার পক্ষে ব্যাপক জনমত গঠন করেছিল বাংলাদেশি চরম মৌলবাদীদের মধ্যে, সেই লোক কিন্তু এইটা বারবার প্রচার করছিল, তাকেও টেলিভিশনগুলো যথেষ্ট প্রমিনেন্স দিচ্ছিল যে তিস্তা যেন চীনের হাতে দিয়ে দেওয়া হয়। তিস্তা চীনের হাতে দিয়ে দিলে ভারতের এক অংশকে চীন বিকল করে দিতে পারবে পানির অস্ত্র ব্যবহার করে। সেই জায়গায় আমরা দেখলাম যে চীন বলছে যে তারা সীমিতভাবে এটার ফিজিবিলিটি স্টাডিতে তারা কন্ট্রিবিউট করলেও করতে পারে। এটা ব্যাপক শিফট। অর্থাৎ আমরা দেখেছি কয়দিন আগে, যদি আপনারা আমার ওই আলোচনাটা শুনে থাকেন, ব্রিক্সে কিভাবে আমরা দেখলাম ভারত চীন অতীতের দ্বন্দ্ব
মিলিয়ে, অর্থাৎ অতীতের দ্বন্দ্বগুলো তারা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চায়, একটা বড় অর্থ ব্যবস্থা তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তিকে আপনার পেছনে ফেলে এগিয়ে যেতে চায়। সেই দিকে যে ব্রিক্সের যে মিটিং হয়েছিল তাদের সদস্য দেশগুলোর নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে, সেই মিটিংয়ের প্রতিফলনটা আপনি বলতে পারেন যে তিস্তা প্রকল্প নিয়ে এই জয়েন্ট কমিউনিকেতে যা বলা হয়েছে সেটা তারই একটা রিফ্লেকশন বলতে পারেন। আমি জানি না এটুক পড়ার পর শাহেদুজ্জামানের মতো উন্মাদ আত্মহত্যাই করে বসে কিনা, কারণ এদের খুব আগ্রহ ছিল যে তিস্তা প্রকল্পটা চীনের কাছে দিয়ে দেয়া হোক এবং খলিলকে, রজার খলিল নামক আমাদের যে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী আছে, যিনি অবশ্যই এই লোকগুলোর চেয়ে চলনে বলনে কথায় উন্নত মানের, তাকে খুব প্রশংসা করা হচ্ছিল যে চীন একটা খলিল সাহেব একটা ব্যাঘ্র রূপে আবির্ভূত হয়েছেন ভারতের বিরুদ্ধে। এটা হলো শাহেদুজ্জামানের বক্তব্য। তো সেই দিকটা দেখলাম যে মাঠে মারা গেল। কিন্তু এটা ছাড়াও আমার যেটা সবচেয়ে বড় অবাক লেগেছে, যে জন্য আমি বলছি যে তারেক রহমান সাহেব শূন্য হাতে দেশে ফিরেছেন, সেটা হলো কোনো ধরনের অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি কিন্তু নাই এবং কিছুই নেই। দেখবেন তারেক রহমান সাহেবের এখন সবচেয়ে বড় দরকার কিন্তু অর্থ। তিনি যে বাজেট দিয়েছেন, প্রায় 3.5 লক্ষ কোটি টাকার ঘাটতি বাজেট, এটা তারেক রহমান সাহেব পূরণ করবেন কোথা থেকে? তাকে সবচেয়ে বড় অর্থ সহায়তা দিতে পারত চীন। এবং এই সফরে বলা হচ্ছিল যে 2টি চুক্তি হবে এবং এতগুলো 13টা বলা হচ্ছিল, 14টা সমঝোতা স্মারক সই করা হবে। কিন্তু বৈঠক শেষে আমরা দেখলাম যে চুক্তি কিছুই হলো না। আর সমঝোতা স্মারকগুলো, এটা আপনাদের মনে রাখতে হবে, এগুলো হলো গিমিক। এটা হলো ফরেন মিনিস্ট্রি বা বিভিন্ন জন আপনার যে কোনো একটা বিদেশ সফরকে, আমাদের দেশের সরকার প্রধানদের বিদেশ সফরকে আপনার একটা গুরুত্ব দেখাতে চায় যে এতগুলো ডকুমেন্ট সই হলো। সেক্ষেত্রে তারা 17টা সমঝোতা স্মারক সই করেছে। এটা নিয়ে আসলে বলার কিছুই নেই। সত্য কথা হলো এগুলার কোনোই গুরুত্ব নাই। জয়েন্ট কমিউনিকেতে এগুলার কি বিষয় আসলে কিছুই বলা হয় নাই। বলা হয়েছে যে এই ধরনের কয়েকটা কাগজ সই হয়েছে এবং চুক্তি বলতে কিছুই হয় নাই। আমার ধারণা ছিল একটা চুক্তি হবে চীনের অর্থ ঋণ সহায়তা, যেটা তারেক রহমান সাহেবের এই যে এত বিশাল ঘাটতির বাজেট, সেটাতে সহায়ক হবে। কিন্তু আমরা সেটা দেখলাম না। এটা না দেখারও কারণ আছে। আমার কিছুটা মনে হচ্ছিল যে হবে কি হবে না, কারণ এই সফরে চীনে তারেক রহমান সাহেবের সবচেয়ে বড় সফর সঙ্গী হতে পারতেন, সব যুক্তিতে বলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা কিন্তু তাকে এই সফরে দেখলাম না। তারপরেও আমি ভাবছিলাম হয়তো এই অর্থ ঋণ বা কোনো ধরনের সাহায্য চুক্তি হতে পারে, 2-1 বিলিয়ন চীন দিতে পারে। চীনের কাছে তো এই অর্থ দেওয়া কোনো ব্যাপারই না। আর আমির খসরু মাহমুদ যে এই ভিজিটে ছিলেন না, এটার তো আবার দুটো অর্থ আছে। কারণ আমির খসরু মাহমুদ চৌধুরী 2001 থেকে 2006 যে সরকার ছিল বিএনপির, সেখানে বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং বাণিজ্য মন্ত্রী থাকা অবস্থায় তিনি তাইওয়ানের অফিস খুলতে দিয়েছিলেন, বাণিজ্য অফিস বাংলাদেশে। তার পরিপ্রেক্ষিতে চীনের চাপে আমির খসরু মাহমুদ চৌধুরী মন্ত্রী থাকতে পারেননি সেই বিএনপি সরকারের। এখন আমি ভাবলাম যে হয়তো চীন তো অনেক কিছু মনে রাখে, চীন কিছু ভুলে যায় না। ফলে সেই প্রেক্ষাপটে আমির খসরু মাহমুদ চৌধুরীকে কি এই সফর সঙ্গী করা হলো না? এটা তারেক রহমানের কাছ থেকেও সতর্কভাবে করা হতে পারে। এখানে যদি আপনারা খেয়াল করেন, এই আঙ্গিকে যদি দেখেন, অর্থমন্ত্রীকে নিলেন না, যিনি গুরুত্বপূর্ণ সফর সঙ্গী হতে পারতেন, যে চীন রাগ করবে বলে ধরে নিচ্ছি। এটা আমি সম্পূর্ণ বলছি না, এটা আরেকটা কারণও থাকতে পারে। ঠিক এটাই যদি হয়, তাহলে জাহেদের মতো একটা আপনার একেবারে অশোভন কথা বলা, অত্যন্ত আপনার বিষাক্ত কথা বলতে পারা এবং ভারতের বিরুদ্ধে আপনার অনবরত মিথ্যা বিষোদ্গার করা একটা অর্বাচীনকে কিন্তু তারেক রহমান একটা ডেলিগেশনের হেড করে ভারতে পাঠিয়ে দিলেন। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। অর্থাৎ ভারতের সাথে তারেক রহমানের সুসম্পর্ক করার যে কোনো ইচ্ছা নাই, সেটা কিন্তু ওখানে প্রকাশ পায়। যদিও আমি বলছি না যে সুসম্পর্ক করার ইচ্ছা নাই, আমার মনে হয় যে এই জিনিসগুলো তারেক রহমানের সরকারের একটু ভালো করে বিবেচনা করা দরকার। আমি একজন আন্তর্জাতিক
কূটনীতির বিশেষজ্ঞ হিসাবে আমি তারেক রহমান সরকারের জন্য কথাগুলো বলছি। আমি যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের, তারেক রহমানের সরকারকে আমি যেহেতু মুক্তিযুদ্ধের বিপক্ষের মনে করি, সেই জন্য আমার কথাগুলো একটু কড়া, কিন্তু আমি তাকে উপদেশ হিসাবেও কিন্তু এগুলো দিচ্ছি। এইসব খুঁটিনাটি তার সরকারের বোঝার চেষ্টা করা উচিত। আরেকটা জিনিস হতে পারে যে যেহেতু কোনো অর্থ সহায়তা দিবে না এটা তারেক রহমান আগে থেকেই জানতেন, সেই জন্য অর্থমন্ত্রীকে তিনি এই সফর সঙ্গী করেন নাই। কিন্তু আসলে ওইটা ধোপে টেকে না, কারণ তারেক রহমানের টাকাটা এতই দরকার যে শেষ পর্যন্ত তিনি এটা চাইবেন, এটার জন্য আলোচনা করবেন, সেটাই স্বাভাবিক। সুতরাং আমি মনে করছি অর্থমন্ত্রীকে এই 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 সফর সঙ্গী না রাখা, যেটা আসলে ওনার যদি পররাষ্ট্রমন্ত্রীর পরে একজন সফর সঙ্গী থাকে চীনে, সেটা হওয়া উচিত ছিল কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী। ফলে আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই ডেলিগেশনে না রাখার কারণটা, প্রধান কারণ হতে পারে যে তিনি চীনের বন্ধুত্ব চাওয়ার ক্ষেত্রে তারেক রহমান সাহেব যথেষ্ট অকপট ছিলেন এবং যথেষ্ট আন্তরিক ছিলেন, কিন্তু কোনো অর্থ সাহায্য তিনি কিন্তু পাননি। আর যেসব কথাবার্তা এই বৈঠকে বলা সফরে আসে, সেগুলোর আসলে আমি কোনো গুরুত্ব দেখি না। ব্যবসা বাণিজ্য ইত্যাদি তো চীন সবসময় ব্যবসা বাণিজ্যে আগ্রহী, এই জন্য ব্যবসায়ীরা দেখা করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এচও ব্যাপক হারে দেখা করেছেন, কিন্তু আমরা সেগুলা জানতে পারিনি। এই জানতে না পারাটাই এখানে ব্যাখ্যা করি। দেখুন, এই সফরে আমি যেটা হিসাবে দেখি, প্রশংসা হিসাবে দেখি, সেটা হলো তারেক রহমান সাহেবের পাবলিক রিলেশনস টিম প্রচার করার, উনি কি করছেন না করছেন সেগুলো ভালোভাবে প্রচার করার জন্য তিনি দক্ষ লোকজন নিয়োগ করেছেন। আমরা দেখেছি যে সেখানে মাহাদি আমিন নামে একজন আছেন, অত্যন্ত চৌকস, কথা বলতে পারেন সুন্দর করে, কিন্তু তার শেষ ব্রিফিংও মাহাদি আমিনকে আমার কাছে মনে হলো যে তিনি একটু দ্রুত শেষ করছেন। অর্থাৎ তারা যে এই সফরটার শেষে সবার যে মন খারাপ, এইটা কিন্তু মাহাদি আমিনের চেহারা দেখেও বোঝা গেছে। কিন্তু মাহাদি আমিন আবার প্রচারণায় ভালো, উনি সুন্দর করে কথা বলেন, বুঝিয়ে দেন। আপনারা যদি খেয়াল করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিদেশ সফরে এই ধরনের কোনো টিম ছিল না যে একটা মানে বাংলাদেশের সাংবাদিকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মিডিয়ার উদ্দেশ্যে, ফেসবুক ইউটিউবের উদ্দেশ্যে বিদেশে আপনার 5 তারকা হোটেলে পয়সা খরচ করে রুম ভাড়া করে আপনার পিআর টিম দিয়ে বক্তৃতা দেওয়ানো। এটা শেখ হাসিনা সরকারের সময় ছিল না, আমার মনে হয় থাকা উচিত ছিল। বরঞ্চ আমরা শেখ হাসিনা সরকারের যেসব টিমে বা প্রেস উইংয়ে যেসব লোক, আমরা তো এখন শুনেছি যে এরা বেশিরভাগই শিবির থেকে আসা, এমনকি আমিনুল ইসলাম সম্পর্ক বলা হয়, তার শেষ যিনি প্রেস সেক্রেটারি ছিলেন, নামটা কি আমিনুল ইসলাম, এখন আমি বলতে পারছি না, সেটা ইম্পর্টেন্ট বিষয় না। এগুলো ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দুর্বলতা। তারেক রহমান আবার অতিরিক্ত প্রচারণার উপর নির্ভর করছেন। একে পরিপূর্ণ প্রচারণা যেমন ঠিক না, আবার অতিরিক্ত প্রচারণার উপর নির্ভর করাও কিন্তু সেই রকম ঠিক না। এখন তারেক রহমানের সরকারে আপনার ধরেন তার কিচেনে রান্না হবে না, কিন্তু তার পাচক এসে ড্রয়িং রুমে এসে বলবে যে আমরা মাংস রান্না করছি, আমরা মাছ রান্না করছি, আমরা পোলাও রান্না করছি। এইরকম একটা সরকারে দাঁড়িয়ে যাচ্ছেন কিনা তারেক রহমানের সরকার, সেটা দেখার একটা বিষয় আছে। তবে চীন যে কোনো রকম জেনুইন অর্থ সহায়তা বা কোনো ধরনের সহায়তা দিল না, এবং কি তিস্তা প্রকল্প থেকেও সরে আসলো, এর কারণগুলো বোঝা কিন্তু কঠিন নয়। তারেক রহমান সরকার যে পদ্ধতিতে সরকারে এসেছেন, 24-এর জঙ্গি কোয়ালিশনের অভ্যন্তরীণ সমঝোতার মাধ্যমে, এবং সারা পৃথিবীর সবাই তো জানে যারা অর্থ করে দিবেন, সহায়তা করবেন, ঘনিষ্ঠ সম্পর্কের আপনার চেষ্টা করবেন, তারা তো জানেন যে তারেক রহমান সরকার অতি দুর্বল একটা সরকার, যেটা তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন। এবং সেটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারগুলোর মতো বলিষ্ঠ কোনো সরকার হতো, অবশ্যই চীন কিছু না কিছু অর্থ সাহায্যের প্রতিশ্রুতি অন্তত প্রথম একটা সফর হিসাবে তারেক রহমানের দিত, কারণ চীন কিন্তু দীর্ঘমেয়াদে ইনভেস্ট করতে পছন্দ করে। কিন্তু আমরা দেখলাম যে তারেক রহমানের এই ভিজিটে কিছুই করলো না চীন। কিছু সুন্দর সুন্দর কথা বললো, সেই কথাগুলোর আসলে তারা সব সময় বলে থাকে। আর তারেক রহমানের যে পিআর টিম, তারা যা যা ছবি এখানে উঠেছে ছবিগুলোকে ভালো করে প্রচার করলেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে সর্বগ্রাসী, সেইটার পরে চীন কিভাবে তারেক রহমানের সাথে
ভালো সম্পর্ক করে, সেটা তো আসলে হয় না। তবু আমার মনে হয় তবুও তারেক রহমান বিশেষ করে শাহাদুজ্জামানের মতো লোকদের চাপে বা তাদের দ্বারা আপনার প্রভাবিত হয়ে হয়তো তিনি তিস্তা প্রকল্প দিয়ে ব্যাপক অর্থ সাহায্য পেলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার প্রোটেকশনের ছাতাটা তিনি চীনের দিকে ঘুরিয়ে দিতে হয়তো উদ্যোগী হতেন বা আগ্রহী হতেন। কিন্তু চীন এখানে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করাতে তারেক রহমান সরকারের বা তারেক রহমানের ওই ধরনের আগ্রহ থাকলেও সে আগ্রহটা কিন্তু মাঠে মারা গেছে। এবং মালয়েশিয়া থেকেও আমরা দেখেছি যে তারেক রহমান, যেটা আসলে মূল পয়েন্ট ছিল যে বাংলাদেশের শ্রমিক গ্রহণে মালয়েশিয়া তার যে আপনার ব্যান দিয়েছে সেটা তুলে নেয়া, সেটা কিন্তু মালয়েশিয়া করেনি। ফলে তারেক রহমানের প্রথম যে বিদেশ সফর সেটা আসলে অত্যন্ত আপনার আমি বলবো যে দুঃখজনক। ব্যাপক পাবলিক ডিপ্লোমেসি হয়েছে, ব্যাপক প্রচারণা হয়েছে এবং তারেক রহমানের পক্ষে বাংলাদেশের পুরো প্রচার যন্ত্র এখন কাজ করছে। তা সত্ত্বেও কিন্তু তিনি শূন্য হাতে দেশে ফিরেছেন এবং তার কিছু নমুনা সরকারের মধ্যে আমরা দেখেছি। তার যিনি প্রধান প্রচারক মাহাদি আমিন, তিনি কথা বলেছেন, কিন্তু এর চেয়েও যে এক কাঠি সরেশ হুমায়ুন কবির আছে, সে কিন্তু এখনো কিছু বলে নাই ভিজিট শেষে। আমার ধারণা তার মন অত্যন্ত খারাপ। এরা অবশ্যই বাংলাদেশে সাংবাদিক সম্মেলন করে আরো কিছু তাদের পক্ষে কথাবার্তা বলবেন এবং সেগুলাই তারা এই মুহূর্তে তৈরি করছেন, কিন্তু মন খারাপের কারণে আমার ধারণা হুমায়ুন কবিরও কিন্তু এই ভিজিটটার শেষে এখন পর্যন্ত সামনে আসেনি। ফলে তারেক রহমান সাহেবের জন্য আসলে বিদেশ সফরে তার 4 মাসের দেশ শাসনে যেমন কোনো ধরনের সাফল্য নাই, ব্যাপক আপনার খুন খারাপি হচ্ছে, আওয়ামী লীগের লোকজনের উপর নির্যাতন চলছে এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে তারেক রহমানের সরকার, সালাউদ্দিন, আর্মি, এরা সবাই কিন্তু তারেক রহমানের হয়ে কিন্তু আওয়ামী লীগের উপর আপনার গণনিধন চালাচ্ছে। ভবিষ্যতে আমাদের দেখার বিষয় যে শুধু আওয়ামী লীগকে দমন করে তাদেরকে গণহারে খুন করে বিদেশিদের কাছ থেকে কোনো ধরনের ভালো সহায়তা না পেয়ে ভারতের সাথে সম্পর্ক দিন দিন খারাপ করে তারেক রহমানের সরকার শুধু আওয়ামী লীগ নিধনের উপর নির্ভর করে কতদিন টিকে থাকতে পারেন সেটা দেখা হবে আমাদের একটা মানে বিষয় আর কি। আমরা সেটার জন্য অপেক্ষা করব। সিনিয়র সিটিজেন যাদেরকে সবাই সম্মান করেন, শ্রদ্ধা করেন, সিনিয়র সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তারা হাস্যকর। আবারও বলছি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তারা হাস্যকর। আজকে কথা বলবো প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে। সেই চীন সফরের সঙ্গে এই হাস্যকর বিশ্লেষকদের সম্পর্ক কি, সিনিয়র বিশ্লেষকদের সম্পর্ক কি, সেটা নিয়ে শুরুতে কথা একটু বলে নিই। প্রধানমন্ত্রী তারেক রহমান কেন চীন সফরে গেলেন এর কিছু কারণ ব্যাখ্যা করেছেন কয়েকজন সিনিয়র সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক। তাদেরকেই হাস্যকর বলছি। হাস্যকর বলছি তাদের বিশ্লেষণের কারণে। বিশ্লেষণ করেছেন, সমালোচনা করবেন বা করেছেন সেই কারণে নয়, তারা যে বিষয়ে যেভাবে বিশ্লেষণ করেছেন সেই কারণে। একজনকে বলতে শুনলাম, তিনি বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গেলেন, তাহলে কি যুক্তরাষ্ট্র তাকে চীন সফরে যাওয়ার অনুমতি দিয়েছে? মানে এই সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিকের ধারণা হয়েছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীন সফরে যেতে হলে যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে যেতে হবে। তিনি আবার জোর দিয়ে বলছেন এটা নাকি চুক্তিতে লেখা আছে, চুক্তির কন্টেন্ট অনুযায়ী নাকি এটা করতে হবে। এত হাস্যকর, এত কম জানা, এত বেকুব টাইপের কথা আমার ধারণা পৃথিবীর কোনো দেশের রাজনীতি বিশ্লেষক, কোনো দেশের সিনিয়র সাংবাদিকরা এটা করেন না, কিন্তু তিনি সেটা বলছেন। চুক্তির কোথাও এমন কিছু লেখা নেই এবং প্রশ্নই আসে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাজনীতিবিদ, তিনি কোন দেশে সফর করবেন, কোন দেশ সফর করবেন না, সেটা একান্ত তার নিজের ব্যাপার। আর বাংলাদেশ চীন সফর করছে, মালয়েশিয়া সফর করছে ওই নীতিতে যে সবার আগে বাংলাদেশের স্বার্থ যেখানে বেশি, বাংলাদেশ সেই সমস্ত জায়গায় আগে যাবে, এটা খুব সাধারণ একটা ব্যাপার। তো এই সিনিয়র সাংবাদিকরা কোন সিনিয়র সাংবাদিক বুঝতে পেরেছেন? এরাই সেই সাংবাদিক যারা বলেছিল যে প্রধানমন্ত্রী, মানে তখন তো প্রধানমন্ত্রী নন,
বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরবেন না, অ্যাবসার্ড, তারেক রহমান দেশে ফিরবেন না, অ্যাবসার্ড, 12ই ফেব্রুয়ারি দেশে নির্বাচন হবে না, যারা বলেছিল তারা, যাদের কোনো রাজনৈতিক বিশ্লেষণ জুলাই থেকে শুরু করলে এখন পর্যন্ত যদি ব্যাখ্যা বা বিশ্লেষণ করেন দেখবেন কোনো কথা ঠিক হয়নি, সবগুলো মিথ্যা প্রমাণ হয়েছে, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তারাই রাজনীতি বিশ্লেষক। এই জন্যই তাদেরকে হাস্যকর বলছি। এই হাস্যকর রাজনৈতিক বিশ্লেষক বলছে তারেক রহমান চীনে গেলেন, তার হয়তো বাংলাদেশের হয়তো কাঁচা টাকা দরকার, বাজেট সহায়তা দরকার, ঘাটতি আছে, বাজেট সহায়তা দরকার। উনি জানেন না যে চীন কখনো কাঁচা টাকা দেয় না, উনি জানেন না যে চীন বাজেট সহায়তা দেয় না। তো এই সমস্ত হাস্যকর ব্যক্তিদের নিয়ে কথা বলতে চাই না। আরেকটি কথা, যদিও চীন সফর নিয়ে আলোচনা, কোনো একজন বা একাধিক এই হাস্যকর রাজনীতি বিশ্লেষক, সিনিয়র রাজনীতি বিশ্লেষক বলেছেন ভারত বাংলাদেশে একজন রাষ্ট্রদূত পাঠিয়েছেন, নতুন যে রাষ্ট্রদূত তাকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে পাঠিয়েছেন এই কারণে যে বাংলাদেশের উপর চাপ তৈরি করার জন্যে, যে বাংলাদেশ যাতে আর কখনো তাকে তলব করতে না পারে, মন্ত্রী পদমর্যাদা দিয়ে এই কারণে পাঠিয়েছেন। এদের জ্ঞান বুদ্ধি জানা এত কম, এদের নিয়ে কথা বলতেও রুচিতে বাধে। ভারতের নিযুক্ত বাংলাদেশে যে রাষ্ট্রদূত, সেই রাষ্ট্রদূতের সঙ্গে কেমন আচরণ করবে, প্রয়োজন অনুযায়ী তলব করবে কি করবে না, সেটা বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। এর সঙ্গে ভারত কাকে পাঠালো তার কোনো সম্পর্ক নেই। ভারত বা তার দেশের একজন সম্মানিত রাজনীতিবিদকে সম্মান এবং শ্রদ্ধা এবং গুরুত্ব দেখিয়ে তাকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠিয়েছে। এটা বাংলাদেশের মর্যাদাতে বেড়েছে, বাংলাদেশের মর্যাদাতে কমে নাই। তো এইটা বোঝার জন্য সিনিয়র সাংবাদিকদের কি করতে হবে জানি না। যেমন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে আমি যমুনা টেলিভিশনের মাহফুজ মিশুর একটা এক্সপ্লেনার দেখলাম। আমাদের এই সিনিয়র সাংবাদিকরাই মাহফুজ মিশুদের মতো যারা আছেন, যারা সিনিয়র নয়, যারা জুনিয়র, তাদের কাছ থেকে একটু ট্রেনিং নিতে পারেন, যে বা জানতে পারেন যে আসলে কিভাবে আলোচনা করতে হয় এবং কোনগুলো প্রসঙ্গ আর কোনগুলো প্রসঙ্গ না। যাই হোক, এদের নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। চীন সফরে কেন গেলেন? চীন সফরে গেলেন কারণ সবার আগে বাংলাদেশ ওই নীতিতে। চীনের বহু প্রকল্প বাংলাদেশে চলছে, সামনে আরও বহু প্রকল্প আসবে, বাংলাদেশের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেই জায়গাগুলোতে চীনের সহায়তা চায় বাংলাদেশ। সেই অনুযায়ী 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্মারক নিয়েও আবার এই সিনিয়র সাংবাদিকরা ব্যাখ্যা দিয়েছেন, রাজনীতি বিশ্লেষকরা ব্যাখ্যা দিচ্ছেন। সেই ব্যাখ্যাটা কি? সেই ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে সমঝোতা স্মারক করে কিছু হয় না, এগুলোর কোনো মূল্য নেই। মানে কত সরলীকরণ আলোচনা। বর্তমান পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটি যুদ্ধ ইরান যুক্তরাষ্ট্র, সেই যুদ্ধের যে বিরতি হলো, সেই যুদ্ধ যে থামলো, এটা কিসের ভিত্তিতে থামলো? একটা MOU স্বাক্ষরের মধ্য দিয়ে, অর্থাৎ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে। কোনো গুরুত্ব নাই, সরল অঙ্ক করে দিলেন সিনিয়র সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক নাম দিয়ে। নিজেদেরকে আর কত হাস্যকর করবেন? যাই হোক, 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে 13টি সম্ভবত মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, 3টি বিডা স্বাক্ষর করেছে। বিডার প্রথম আন্তর্জাতিক অফিস চীনে খোলা হচ্ছে, চীনের বিনিয়োগ আকর্ষণ করছে বাংলাদেশ। চীনের প্রথম সারির শতাধিক ব্যবসায়ীদেরকে নিয়ে সেখানে একটি আলোচনার আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে কথা বলেছেন, চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, তারা বিষয়টি পর্যালোচনা করছেন। বলে দেওয়া হচ্ছে চীন বিনিয়োগ করবে না, বিষয়টি এটাও সরল অঙ্ক নয়। চীন বাংলাদেশে বিনিয়োগ করবে কি করবে না সেটা বাংলাদেশের পরিবেশের উপর নির্ভর করছে। যেহেতু নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার যেহেতু দেশ পরিচালনায় আছে আগামী 5 বছরের জন্যে, সুতরাং চীন বিনিয়োগ করবে না এই সরল অঙ্ক করবেন না। চীন বিনিয়োগ করে না এই সরল অঙ্ক করবেন না। বাংলাদেশে এখন দক্ষ শ্রমিক সংখ্যায় অনেক, পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। সস্তায় শ্রমিক পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের বেশি। সুতরাং বাংলাদেশ এখন চীনের জন্য বিনিয়োগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায়, কারণ চীনের শ্রমিক এবং শ্রমিকের যে সম্মানী তার তুলনায় বাংলাদেশ একটা সুবিধাজনক অবস্থানে আছে। বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনসংখ্যা সবচেয়ে বেশি, সেই সুযোগটি বাংলাদেশ কাজে লাগাতে চাচ্ছে এবং সেই কারণেই চীনে প্রথম বিডার আন্তর্জাতিক অফিস খোলা হচ্ছে। এটা সুদূর প্রসারী পরিকল্পনা। এটা বুঝতে হলে একটু দিন দুনিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে। শুধু সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক নাম ব্যবহার করলে এটা হবে না।
যেমন বাংলাদেশ যে সমস্ত জায়গায় সহায়তা হচ্ছে, তিস্তা প্রকল্পে বাংলাদেশ সহায়তা চেয়েছে এবং চীন সহায়তা করতে চেয়েছে। একটা আন্তর্জাতিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার একটা কথা বলে, আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার কথা একটা প্রস্তাব দিয়েছে চীন, যে বাংলাদেশ থেকে মিয়ানমারের মধ্য দিয়ে চীন পর্যন্ত পৌঁছানোর। বাংলাদেশ বিবেচনা করবে যে এই কাজটি বাংলাদেশ করবে কি করবে না, করলে বাংলাদেশের জন্য লাভ হবে না লোকসান হবে। সবার আগে বাংলাদেশ, যদি লাভ দেখা যায় তাহলে বাংলাদেশ সেটা করবে, লাভ দেখা না গেলে বাংলাদেশ সেটা করবে না। আরও যে সমস্ত জায়গায় আলোচনা হয়েছে, যদি আমি একটু বলি, যৌথ বিবৃতিতে, বাংলাদেশ চীনের যৌথ বিবৃতিতে যে বিষয়গুলো এসেছে, বাণিজ্য ক্ষেত্রে সহায়তা, অবকাঠামো ক্ষেত্রে সহায়তা, প্রতিরক্ষা খাতে সহায়তা, আপনারা যে অস্ত্র কেনার, তারপরে যুদ্ধ বিমান কেনার যে কথা বলেছেন, সব কিছুই বাংলাদেশের প্রয়োজন আছে। বাংলাদেশ তার নিজের প্রয়োজনে কিনবে। সবার আগে বাংলাদেশ এই নীতিতে চলবে। যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতা, এক চীন নীতি। ওই যে শুরুতে আমাদের রাজনীতি বিশ্লেষক, তথাকথিত রাজনৈতিক বিশ্লেষক যে কথা বলছিল, এক চীন নীতির, বাংলাদেশ যে এক চীন নীতিতে সমর্থন করে, সেটা ওই তথাকথিত রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক হয়তো জানেন না। একটা অখণ্ড এক চীন নীতি, মানে তাইওয়ান চীনের অংশ, এই নীতিতে বাংলাদেশ বিশ্বাস করে এবং বাংলাদেশ প্রকাশ্যে চীনের সঙ্গে একমত পোষণ করে অবস্থান নিয়েছে। পৃথিবীর কোন শক্তি এই নীতি সমর্থন করে না সেটা আপনারা জানেন। আপনারা আবার গল্প করছেন যে সেই দেশের অনুমতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশ সফর করবে। এটা একটা ঐতিহাসিক সফর শুধু নয়, বাংলাদেশ কি করতে চায়, বাংলাদেশের চিন্তা কি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ধ্যান ধারণা চিন্তা, আগামীতে বাংলাদেশ কিভাবে চলবে, মালয়েশিয়া এবং চীন সফরের মধ্য দিয়ে শুধু মালয়েশিয়া বা চীনকে নয়, সারা পৃথিবীকে এই বার্তা দেওয়া হয়েছে। সারা পৃথিবী দেখেছে যে বাংলাদেশ সামনের সময়টিতে কিভাবে চলবে। সারা পৃথিবী দেখেছে যে বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের নীতি কি, তারা কিভাবে বিদেশে বিনিয়োগ চায়, তারা বাংলাদেশের ভেতরে কিভাবে পরিবেশ তৈরি করছে। সব কিছু মিলিয়ে এবারের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা বলছেন কি পেলেন তারেক রহমান, কি নিয়ে এলেন, তারা মনে করছেন কিছু টাকা পয়সা নিয়ে ফিরবেন, $1 বিলিয়ন প্রতিশ্রুতি নিয়ে ফিরবেন। বাংলাদেশ এখন আর ওই জায়গাতে নাই। বাংলাদেশের অর্থের, ওইভাবে অর্থ চেয়ে আনার জায়গাতে বাংলাদেশ নাই। চীনের সাথে ইতিপূর্বের প্রতিশ্রুত $27 বিলিয়ন, $7 বিলিয়ন এসেছে, $20 বিলিয়ন এখনও পাইপলাইনে আছে, সেগুলো পর্যায়ক্রমে আসবে। প্রকল্প চলছে, প্রকল্প চলবে, প্রকল্পের অর্থ সামনে আরও আসবে। এই এত টাকা নিয়ে এলাম, ওই নীতিতে এখন আর বাংলাদেশ চলে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতিও সেরকম নয়। এটা একটা অবকাঠামো থেকে শুরু করে আঞ্চলিক যোগাযোগ, মানব সম্পদ উন্নয়ন, তিস্তা প্রকল্পের মতো বড় প্রকল্প, প্রতিরক্ষা ইত্যাদি ইত্যাদি জায়গাতে বাংলাদেশ সমতা ভিত্তিক কূটনীতির ভিত্তিতে এখন বাংলাদেশ চলছে। সবার আগে বাংলাদেশ সমতা ভিত্তিক বাংলাদেশ। পৃথিবীর যে কোনো দেশের সাথে সম গুরুত্ব দিয়ে বাংলাদেশ আলোচনা করে। বাংলাদেশ শুধু চায় না, তারাও বাংলাদেশের কাছে চায়, বাংলাদেশও তাদের কাছে চায়। একটা কি বলবো, যে একটা উইন উইন সিচুয়েশনে এসে তারপরে এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক নির্ধারিত হবে। বাংলাদেশ বর্তমানে সেই নীতিতে চলছে এবং সেই নীতিতে চলার কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সামনে এগিয়ে যাওয়ার নীতি নিয়ে চীন সফর করলো, মালয়েশিয়া সফর করলো, আরও বহু দেশ সফর করবে, ভারতও সফর করবে। সবার আগে নীতি থাকবে, সবার আগে বাংলাদেশ।